সবুজ বাংলার সবুজ মাঠে স্বাগত জানাচ্ছি। আমি গাজী শাখাওয়াত। আমার সাথে আছেন সিনিয়র ক্রীড়া সাংবাদিক বদিউজ্জামান মিলন। প্রথমে শুরু করছি ক্রিকেট নিয়ে। গলে চলছে বাংলাদেশ এবং শ্রীলঙ্কার মধ্যকার প্রথম টেস্ট, যেটা বাংলাদেশের টেস্ট চ্যাম্পিয়নশিপেরও প্রথম ম্যাচ। গতকাল শ্রীলঙ্কা 368 রানে 4 উইকেট নিয়ে ব্যাট করতে নেমে শেষ পর্যন্ত তারা 485 রানে অল আউট হয়, যেখানে বাংলাদেশ 10 রানে মহামূল্যবান লিড পায় এবং বাংলাদেশের লিডার কারিগর নাঈম হাসান, যিনি 5 উইকেট নিয়েছেন। ম্যাচের এই পর্যায়ে বাংলাদেশ কোন অবস্থানে আছে? আমি বলবো বাংলাদেশ এখন একটা ভালো অবস্থানে আছে। বিশেষ করে বাংলাদেশের ব্যাটসম্যানদের আজকে ব্যাটিংটা আরেকটু ভালো হলে আমার প্রত্যাশা বেশি হতো, কিন্তু এনামুল হক বিজয় তিনি কিন্তু ফার্স্ট ইনিংসেও শূন্য মেরেছিলেন এবং আজকে 4 রান করেছেন। সো এইখানে আমার একটু খারাপ লেগেছে, বাট মুমিনুল ভালো খেলছিলেন, আউট হয়ে গেছেন। এখন মুশফিকুর রহিম আছেন। আমার মনে হয় আগামীকাল তো শেষ দিন এবং দুপুর পর্যন্ত যদি বাংলাদেশ একটা অ্যাটাকিং ব্যাটিং করে তাহলে মনে হয়। আমরা যদি এর আগে ভারতের সাথে ম্যাচটার কথা বলি, সেখানে ভারত মাত্র 2.5 দিনের টেস্ট জেতার জন্য তারা ওয়ান ডে ম্যাচে ব্যাট করেছে। তো সেখানে বাংলাদেশ আজকে 57 ওভার ব্যাট করে 177 রান করেছেন, যদিও টেস্ট হিসাবে খারাপ না, বাট বাংলাদেশের কি আজকে আরো অ্যাগ্রেসিভ হওয়া উচিত ছিল কিনা? হ্যাঁ, আপনার কথা সঠিক। আমার মনে হয় বাংলাদেশের আরেকটু অ্যাগ্রেসিভ হয়ে খেলা উচিত ছিল, কিন্তু বাংলাদেশ যেহেতু পরপর কিন্তু বেশ কিছু দুইটা উইকেট পড়েছে, ওই জায়গায় কিন্তু একটু রানটা তারা লাগাম টেনে ধরেছেন এবং ধৈর্যের সঙ্গে খেলেছেন যে শেষ বিকেলে যেন আর বেশি উইকেট না পড়েন। তবে এখানে কিন্তু কামিন্দু মেন্দিসের একটা কথা আসছে, পোস্ট ম্যাচে তিনি একটা কথা বলেছেন, বাংলাদেশকে যদি প্রথম সেশনে মানে প্রথম 30 ওভারের মধ্যে যদি তারা অল আউট করতে পারে, 2 সেশনে কিন্তু বাংলাদেশের বিপক্ষে তারা জয়ের জন্য খেলবেন। এই বিষয়টাকে বাংলাদেশের চাপের কিনা? এটা আসলে মেন্টাল গেম, সবসময় খেলায় এই কথা দিয়ে মানে প্রতিপক্ষকে চাপে রাখা এটা একটা কৌশল, এবং সেই কৌশলের ফাঁদে আমি আশা করি বাংলাদেশ পা দেবে না। বাংলাদেশ তাদের স্বাভাবিক খেলাটা খেলবে এবং বাংলাদেশ যদি একটা ভালো লিড এনে দিয়ে টার্গেট, যদি একটা বড় টার্গেট দিতে পারে, আমার মনে হয় তারা ওই টার্গেটের পিছনে না ছুটে হয়তোবা টেস্টটা ড্রর পিছনেই ছুটবে আর কি। বাংলাদেশের লিড কিন্তু এই মুহূর্তে 187 রান এখন পর্যন্ত, হাতে আছে 7 উইকেট। সেক্ষেত্রে অ্যাগ্রেসিভ খেলে যদি 30 ওভার ব্যাট করে তখন কিন্তু আরো 60 ওভার থাকে। বাংলাদেশের সম্ভাবনা কিন্তু তখন জেতার একটা সম্ভাবনা থাকে। আমরা যদি ওই সময়ের মধ্যে শ্রীলঙ্কার উইকেট নিয়ে নিতে পারি, যেহেতু 60 ওভার বাকি থাকতেছে তখন, আর যেহেতু বৃষ্টির জন্য দ্বিতীয় দিন বা প্রথম দিন কিছু খেলা হয়নি, সেক্ষেত্রে কিন্তু ওভারটা 60 ওভারের বেশিও হতে পারে না। এইখানে আমি বলবো যে চতুর্থ ইনিংসে ব্যাট করা, যারা ব্যাট করেন চতুর্থ ইনিংসে, তখন কিন্তু ব্যাটের চরিত্র বদলায়, পিচের চরিত্র বদলায়, পিচ ভাঙা শুরু করে। মানে ওই সময় কিন্তু টার্গেট ফেস করে ব্যাট করাটা খুবই টাফ প্রতিপক্ষ, সে যে প্রতিপক্ষই হোক না কেন। তো সেই যেহেতু এখানে নাঈম হাসান 5 উইকেট নিয়েছে, তাইজুল ইসলাম হয়তো চতুর্থ ইনিংসে কিন্তু আরো ভালো প্রভাব করতে পারে। তো সেইখানে আমার মনে হয় যে আসলে এই টেস্টের রেজাল্ট আমি বলবো না যে হয়ে যাবে, আনফরচুনেটলি কোনো কিছু না হলে, কিন্তু এই টেস্টের আমি মানে নিয়তি দেখছি, যাই বলেন ড্রয়ের দিকে। আচ্ছা, দেখা যাক ম্যাচ কালকে আমরা বাকিটা বুঝতে পারবো। এবার ফিরছে ইংল্যান্ড এবং ভারতের ম্যাচ নিয়ে। ভারত প্রথমে ব্যাট করতে নেমে ইংল্যান্ডের বিপক্ষে বিনা উইকেট 91 রান সংগ্রহ করে, সেখান থেকে তার মাত্র 1 রানের ব্যবধানে 2 উইকেট হারায়। শেষ পর্যন্ত কিন্তু তাদের সংগ্রহটা 215 রানে 2 উইকেট, যেখানে যশস্বী জাসওয়াল সেঞ্চুরি করেছেন এবং আমরা যখন কথা বলতেছি তিনি তখনও ব্যাট করতেছেন। এই যে প্রথম তার একটা মানে পার্টনারশিপ পেলো, এরপরে 2 উইকেট পড়ে যাওয়ার পর তার আবার আরেকটা পার্টনারশিপ করলো। এই দিকটাতে আসলে কিভাবে দেখছেন যে ভারতের ক্রিকেটের সাথে আমাদের পার্থক্যটা আসলে কোথায়? ভারতের সঙ্গে তো আমাদের ক্রিকেটে আমি বলবো আকাশ পাতাল পার্থক্য। বিশেষ করে ভারতে মানে ব্যাটসম্যান, তারা এত বেশি ব্যাটসম্যান ভারত থেকে বেরিয়ে আসে প্রত্যেকটা রাজ্যে, প্রত্যেকটা স্টেটে। তো সেখানে বাংলাদেশের তো ওই অপ্রতুলতা আছেই। তারপরে লিজেন্ড সব ক্রিকেটার ভারতে, সচিন টেন্ডুলকার থেকে শুরু করে সৌরভ গাঙ্গুলি, রাহুল দ্রাবিড়, এখন যারা খেলছে সবাই কিন্তু প্রথিতযশা। তো এই জায়গায় তো বাংলাদেশের সঙ্গে ভারতের তুলনা চলে না। তবে এখন যশস্বী জয়সওয়ালের কথা যেটা বললেন, উনি কিন্তু ইংল্যান্ডের মাটিতে প্রথম সেঞ্চুরি, এবং আপনি অনুষ্ঠান আগেও বলছিলেন ওর ব্যাটিং গড়ে কি পরিমাণ, 56+। তো এই জায়গায় আসলে আমার কাছে মনে হয় যে ভারতের সঙ্গে বাংলাদেশের আসলে তুলনা। ঘরোয়া ক্রিকেটে ভারতের প্রাইভেটসম্যানে রান করতেছে এবং তারা জাতীয় দলে এসেও রান করে, কিন্তু আমাদের দেখেন ঘরোয়া ক্রিকেটে আনামুল হক বিজয় যেখানে সব থেকে বেশি ভালো ব্যাট করে তিনি বারবার ব্যর্থ হচ্ছেন। তো ব্যাটিং প্যারাডাইসে এই ব্যর্থতাগুলো আসলে কেন হচ্ছে? এটা হচ্ছে আসলে মেন্টাল যে স্ট্রেংথ, আমি ইন্টারন্যাশনাল টুর্নামেন্টে বা প্রতিযোগিতায় খেলার মতো কতটুকু ক্যাপাবল,
সেটা মানসিকভাবে যদি নিজের ভেতরে ওই আত্মবিশ্বাসটা না আনতে পারে, তাহলে সে এরকম ব্যর্থ হবে। আসলে নার্ভাসনেস কাজ করে, বিশেষ করে তার ফুটওয়ার্ক। আপনি বিজয়ের ফুটওয়ার্ক দেখছেন, মানে আমার কাছে মনে হয়েছে যে তিনি কনফিডেন্সটা নড়বড়ে থাকে। তিনি খেলবেন মানে ডাউন দ্য উইকেটে আসবেন নাকি তিনি মানে ব্যাকফুটে খেলবেন, মানে নিজেই কনফিউজ থাকেন। তো এই জায়গায় আমার মনে হয় তার আরো বেশি সুযোগ দেওয়াটা উচিত, আরো বেশ কিছু ম্যাচ। আমরা যদি একটু বাংলাদেশের ব্যাটিংটা লক্ষ্য করি, এত বছর পরেও মুশফিকের ক্যারিয়ার প্রায় 1.5 যুগ হয়ে গেছে এখন, এরপর আমরা বাংলাদেশে মুশফিকের উপর ডিপেন্ডেন্ট। এই বিষয়টা আসলে কিভাবে দেখছেন? যেখানে অন্যান্য দেশের প্লেয়াররা, যেমন ইয়ংস্টার যারা আছে, যেমন শুভমান গিল এখন দায়িত্ব নিচ্ছে, উনি 58 রান অপরাজিত আছেন, যশস্বী জাসল সেঞ্চুরি করেছেন, সেক্ষেত্রে আমরা এখনো সেই পঞ্চপাণ্ডবের একজনের উপরে নির্ভর করতেছি, আমাদের নতুন প্লেয়ার আসতেছে না। এটা আমি ওই পুরনো কথাই বলবো যে বাংলাদেশে যতদিন ক্রিকেট কাঠামো, ঘরোয়া ক্রিকেটের কাঠামোটা ঠিক না হবে, ততদিন আমাদের এই সমস্যা থাকবেই। কারণ আমাদের ক্রিকেটটা খেলা হয় ক্রিকেট খেলার জন্য না, ক্রিকেট খেলা হয় কিন্তু কাউন্সিলরশিপ কেনার জন্য, ক্লাবগুলোর পদ বা চেয়ার আঁকড়ে ধরার জন্য, ভোট বাণিজ্যের জন্য। আর এখানে তো আসলে ক্রিকেটারকে প্রমোট করার সেই চিন্তা চেতনা ক্লাবগুলোর ভিতর থাকে না। ওই জায়গা থেকে কিন্তু ক্রিকেটার বেরিয়ে আসে না। অনেক সময় আপনি জানেন যে ম্যাচ ফিক্সিং হয়, তারপরে অনেক ক্রিকেটার হতাশায়, একজন ক্রিকেটার তো 96 রান নিয়ে দিয়েছিলেন এক বোলার, আপনার নিশ্চয় মনে থাকে, রাগে এলবিডব্লিউ আউট, তিনি হয় না কিন্তু আম্পায়ার দিয়ে দিচ্ছেন। মানে অনেকগুলো প্রতিবন্ধকতা ক্রিকেটারদের আছে। ওই জায়গা থেকে যারা উঠে আসতে পারেন তারাই হয়তো ন্যাশনালে বা ফোকাস হন, আর বাইরের অনেকেই অঙ্কুরে হয়তো তারা ঝরে পড়েন। এর আগে কিন্তু আমরা দেখি সাকিব আল হাসান আম্পায়ারের সামনে স্টাম্প মানে স্টাম্প তুলে ফেলে দিচ্ছেন। সাকিব আল হাসানের পরে ঘরোয়া ক্রিকেটে কিছুদিন আগে এনসিএল এ ইচ্ছা করে ব্যাটসম্যান আউট হয়েছেন, হৃদয়ের সঙ্গে আম্পায়ারের যে ঝামেলা, এই যে বিষয়গুলোর জন্য কিন্তু আসলে আমরা পিছিয়ে যাচ্ছি। এরপরে বিসিবিতে নানা রকমের পরিবর্তন আসলো। এখন দেখা যাক আমাদের ক্রিকেটটা কোন দিকে যায়। তবে আমরা চাইবো যে ক্রিকেট তার আপন পথে ফিরে আসুক। আর শেষ করছি একটা সুখবর নিয়ে, এশিয়া কাপ আর্চারি স্টেজ 2 টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে আলিফ। এই বিষয়ে আসলে কিভাবে দেখছেন, যেখানে তিনি এর আগে একদিনে টানা 4টা ম্যাচ জিতেছে? এইটা বাংলাদেশের ক্রীড়াঙ্গনের জন্য অনেক বড় খবর। হয়তো আমরা ক্রিকেট বা ফুটবল নিয়ে বেশি ফোকাস থাকি, কিন্তু আর্চারি একটা অলিম্পিক গেম, এবং এই গেমে এশিয়া কাপের মতো জায়গায় যেখানে বাংলাদেশে এই রিকাবের পুরুষ এককে কিন্তু আলিফের আগে মাত্র 2 জন জিতেছেন, রোমান সানা, এরপরে আমাদের আলিফ জিতলেন। কিন্তু আমি বলবো যে এইখানে আলিফকে ধরে রাখতে হবে ফেডারেশনের। আমাদের কিন্তু এই একটা গোল্ড মেডেল পাওয়ার জন্য 6 বছর অপেক্ষা করতে হয়েছে। আমি বলবো যে রোমান সানা বা হাকিম আহমেদ রুবেল বা আরো যারা রিকার্ভে ভালো করতেন, ভালো খেলতেন একসময়, তারা কিন্তু এখন যুক্তরাষ্ট্রে পাড়ি জমিয়েছেন। কেন? এই দেশ বা এই ফেডারেশন নানামুখী প্রতিবন্ধকতা তাদের কাছে ছিল, বা তারা না পাওয়ার অনেক বেদনা নিয়ে চলে গেছেন। কিন্তু আমি বলবো আলিফ যেন ওইভাবে আর কোনো সুযোগ না পেয়ে মুখ ফিরিয়ে নিয়ে আর্চারি থেকে চলে না যায়। আলিফের পেছনে অন্তত স্পন্সর প্রতিষ্ঠান, বিশেষ করে তীর, যারা হচ্ছে আর্চারি ফেডারেশনের একদম সক্রিয় স্পন্সর প্রতিষ্ঠান, তারা সহ যুব ক্রীড়া মন্ত্রণালয় এবং বাংলাদেশ আর্চারি ফেডারেশন সবাই আলিফের মতো এই প্রতিভাবান আর্চারদের জন্য ধরে রাখে। এবং তার আপনি জানেন যে সে কিন্তু বলেছেন যে লস অ্যাঞ্জেলস অলিম্পিকে তিনি সরাসরি খেলতে চান বা অংশ নিতে চান, যেটা করেছিলেন সাগর ইসলাম, রোমান সানা। তো আমি মনে করি যে তার এই প্রত্যাশা যেন পূরণ হয়, এবং অলিম্পিকে শুধু খেলায় না, অলিম্পিকে যেন তিনি পদকও নিয়ে আসেন, সেই প্রত্যাশায় আমি চাইব। ধন্যবাদ ভাই সুন্দর আলোচনার জন্য। সবুজ বাংলার সবুজ মাঠের আজকের আয়োজন এই পর্যন্তই। আগামীকাল দেখা হবে খেলার বিভিন্ন আপডেট নিয়ে। সে পর্যন্ত সবুজ মাঠের সাথেই থাকুন। ধন্যবাদ।